নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। লোভ সম্বরণ করুন, পুরসভার কাউন্সিলর ও পুলিশ প্রশাসনকে ফের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা নিয়ে রিভিউ মিটিং করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবৈধ দখলের সঙ্গে যুক্ত রাজনৈতিক নেতা ও কাউন্সিলরদের গ্রেপ্তারের নির্দেশও দেন তিনি। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল ব্লক সভাপতি। সেই প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার হুঁশিয়ারি, প্রয়োজনে অবৈধ দখলদারি জড়িত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এটা হকার ভাই বোনেরা আমাকে সাহায্য করবে। যেমন হাতিবাগান, রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে, এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসে চাঁদা পেলাম, না, হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? খেতে কি লাগে? এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না, পাছে ডায়াবেটিক হয়ে যায়। তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে, নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। বিবেক, প্লিজ ক্রস চেক। নিজের দপ্তরের প্রশাসনিক আধিকারিকদের মা ক্যান্টিন তৈরির পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অফিসপাড়া, রাজারহাট, নিউটাউন সেক্টর 5 এর ফুটপাথে চুরি হয়ে যাওয়া নিয়ে এদিনও রণংদেহী মেজাজে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওয়েবেলের সামনে আর এনকেডি এর সামনে আর রাজারহাটে এত বিউটিফিকেশন করে দিলাম, লক্ষ লক্ষ লোক আসছে। হ্যাঁ, নিশ্চয়ই আইটি ছেলে মেয়েরা খাবার দাবারের জন্য যাবে সেখানে। একটা অন্য জন করে দিন, রাস্তার একদম অপোজিটে কেন? ইজ ইট লুকিং গুড? না, এটা গুড দেখাচ্ছে না, এটা অত্যন্ত খারাপ দেখাচ্ছে। অফিস পাড়ায় দখলে মা ক্যান্টিন করে দিন না। মা ক্যান্টিন ভেন্ডারে বিক্রি করবে, চলে যাবে। বাদবাকি লোকেদের যেটা খাবার ইচ্ছে তাদের জন্য একটু দূরে পরিষ্কার জোন করে দিন। শহর সাজাতে সবকিছু ওয়ান আমব্রেলা সিস্টেমে আনতে হবে। প্রশাসনিক আধিকারিকদের এমনই পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবর্জনা ফেলা রাস্তায় চলবে না, ইটস এ ক্রাইম, ফাইন করতে হবে। আর আবর্জনা যত আছে আমি বলছি সেন্ট্রাল লেভেল থেকে, নট ফ্রম লোকাল লেভেল। টেন্ডার করা যাবে না, টেন্ডারে টাকা খেয়ে নিচ্ছে, আসল কাজের কাজ কিছু হচ্ছে না। এমন সিস্টেম করতে হবে, সেন্ট্রালি করতে হবে। যে করবে একা সারা বাংলা জুড়ে করবে, তাহলে সিস্টেমটাও এক হবে। প্লাস এখন তো সিস্টেম আছে সলিড ম্যানেজমেন্ট সিস্টেম, তাতে গভর্নমেন্ট রেভিনিউ ইনকামও করতে পারে। প্লাস ময়লাটা একটা জায়গায় ফেলবে, সেখান থেকে সলিড ম্যানেজমেন্ট সিস্টেম তুলে নিয়ে যাবে। আমি দেখি তার উপরেই পড়ে আছে। সেটাকে যদি একটু রংচং করে রাখি, লোকে বুঝবেই না এটা যে ওয়েস্ট পেপার বা ওয়েস্টের জিনিসগুলো রাখা হচ্ছে। চোখটাকে একটু লাগাতে হবে। আপনারা কি ভাবেন এই কলকাতা এত সুন্দর এমনি এমনি হয়ে গেছে? রাজারহাট থেকে শুরু করে, নিউ টাউন থেকে শুরু করে, এটা আমি 10টা ডিপার্টমেন্টকে নিয়ে বসে কনভার্জেন্স করে করিয়েছিলাম তখনকার মেয়রকে নিয়ে। প্রবলেম মনে রাখবেন, এমন রাস্তা আছে কলকাতায়, এপারটা ইরিগেশনের, ওপারটা পিডাব্লিউডি, এপারটা এইচআরবিসি, ওপারটা কর্পোরেশনের, ওপারটা কেএমডিএ, ওপারটা মিউনিসিপ্যালিটি। এসবগুলো হবে না। এই পলিসির মধ্যে অল উইল কাম টুগেদার, ওয়ান আমব্রেলা সিস্টেমে করতে হবে।
পুলিশ ও নেতাদের টাকা খাইয়ে অনেক জায়গায় তৈরি হয়েছে অবৈধ পার্কিং জোন। সেই সব পার্কিংকে ভেঙে দিতে হবে। অবৈধ পার্কিং নিয়ে বিজেপিকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী। ইল্লিগাল পার্কিং জোন, এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইল্লিগাল পার্কিং জোন তৈরি করেছে। আমি যেমন আলিপুরে সম্পন্ন একটা করে দিয়েছি। ব্ল্যাক মার্কেটে যেগুলো ইল্লিগাল পার্কিং আছে ভেঙে দিতে হবে। কেউ কেউ টাকা খেয়ে ইল্লিগাল পার্কিং দিয়ে দিচ্ছে, এবং সবচেয়ে বেশি ইল্লিগাল পার্কিং আজকে বিজেপির আছে। ইফ আই এম নট রং, আমি উইদাউট ইনভেস্টিগেশন কোনো কথা বলি না, আমাদের লোকেরাই দিয়ে দেয়। পার্কগুলো যখন তখন দিয়ে দিচ্ছে বাইরের লোকেদের। কেন? এলাকা নষ্ট করতে দেবেন কেন? পার্কগুলো তার লোকাল এরিয়ার একটা সম্পদ। তার লোকাল এরিয়ার পুজো হবে, ফেস্টিভ্যাল হবে, খেলা হবে, মেলা হবে, বাইরের লোকেদের জন্য আপনি কেন দেবেন? তৈরি করবে তারা খেটে খুঁটে নতুন করে, আর আপনারা অ্যালাউ করে দেবেন। অনেক সময় কোর্ট পারমিশন দিয়ে দিচ্ছে, দিয়ে দাও। কোর্টকে বোঝাতে হবে যে লোকাল এরিয়ার জন্য এটা করা হয়েছে, দিস ইজ অনলি রেস্ট্রিক্টেড ফর দ্য লোকাল এরিয়া। পুলিশ কারো কথা শুনবে না। গভর্নমেন্ট, এটা হচ্ছে গভর্নমেন্ট স্কিম অ্যান্ড গভর্নমেন্ট পলিসি, এটা মাথায় রাখতে হবে। তাহলে পার্কগুলোও সুন্দর থাকবে এবং তাদের কাজের মধ্যে সীমাবদ্ধ রাখবে। আবর্জনা রাস্তায় ফেললে ফাইন হবে। হাওড়ার বাজার নিয়ে সরব মুখ্যমন্ত্রী। কি বললেন তিনি হাওড়ার বাজার নিয়ে, শুনুন। হাওড়ার বাজারের অবস্থাও খারাপ, আমি নিজে দেখে এসেছি। ওই বাজারের প্ল্যান আমাকে ইমিডিয়েট দিতে হবে যতগুলো আছে, এবং হাওড়া তো ডিএম আছে নিশ্চয়ই, কমিশনারেট আছে, তাদের কিন্তু সিরিয়াসলি দেখতে হবে। আপনাদের ওখানে দরকার হলে 5টা করে ভালো ছেলে মেয়ে, আরে কত ছেলে মেয়ে আছে বেকার, তারা কিছু করতে চায়, তাদের দিয়ে কাজ করুন না, এক্সপেরিমেন্ট, তাদের ইন্টার্নশিপ দিন। আপনি 2 বছরের জন্য ইন্টার্নশিপ দিন, দেখুন কেমন কাজ করে। তারা এসে খবর দেবে কোনখানটায় জল জমছে, কোনখানটায় এই প্রবলেমটা হচ্ছে, কোনখানটায় এই প্রবলেমটা হচ্ছে, কোনখানটায় আবর্জনা পড়া আছে। আবর্জনা ফেলা রাস্তায় চলবে না, ইটস এ ক্রাইম, ফাইন করতে হবে। রাজ্যে বিপজ্জনক বাড়িগুলিকে সংস্কার করতে হবে বাড়ির মালিককে, আর নইলে সরকারি অধিগ্রহণ করবে। বিপজ্জনক বাড়ির মালিকদের বার্তা মমতার। পাশাপাশি বিপজ্জনক বাড়ির নিচে যেসব বাজার রয়েছে সেই সব বাজারগুলিকে এক ছাদের তলায় আনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অনেক মার্কেট আছে, দেখলে আমার ভয় লাগে কখন ভেঙে যাবে। লোকে বাজার করতে গিয়ে মারা যাবে, আমি বলে দিলাম, ইমিডিয়েট যদি রেনোভেশন করা না হয়। যেমন যোগুবাজার, আমি সেদিনকে যাচ্ছিলাম, দেখলাম, আমি ববিকে জিজ্ঞেস করলাম যে বাড়িটা নতুন করে তৈরি হচ্ছে কিনা, কেন? বলছে মালিক করছে না। এটা দরকার হলে মালিকের কাছ থেকে অ্যাকুইজিশন করে নিতে হবে, আর কোর্টকে বোঝাতে হবে। মানুষের লাইফ আগে। আমি একটা ইন্ডিভিজুয়াল পার্সনকে দেখব না, আমি 1000 জনকে দেখব। 1000টা লোক ওখানে বাজারে বসে আছে, কিন্তু একটা লোকের নামে জায়গাটা বলে সে একা গায়ের জোর দেখিয়ে যাবে, সেটা হবে না। তাকে বোঝাতে হবে, দরকার হলে তাকে কম্পেনসেশন দিয়ে গভর্নমেন্ট জায়গাটা কিনে নেবে, কিনে নিয়ে বাজারগুলো তৈরি করতে হবে। আমি যেটা বলছি শোনো, আগে ফার্স্ট শোনো, শুনবার মানসিকতা রাখতে হবে। সব জায়গায় এরকম যত বাজার আছে, এই বাজারগুলোর একটা লিস্ট হবে। বেশি খরচ হয় না, 1-1.5 কোটি টাকা খরচা করলে বাজারটা ভালো করে হয়ে যায়। আমি কথা দিচ্ছি, আমি দরকার হলে গভর্নমেন্ট থেকে যদি গভর্নমেন্ট ফান্ড অ্যালাউ করে, ইয়েস, কারণ এখানে তো কনস্ট্রাকশন ওয়ার্কারেরও অনেকে কাজ করে, হকারি করে, আমি একটা ফান্ড অ্যালট করতে পারি, প্রোভাইডেড আগে আমি প্ল্যান হাতে পাবো তবে। তাহলে একটা হলো হকিং জোনে একটা বিল্ডিং ফর গোডাউন পারপাস, সেটাও সিকিউরিটি নিয়ে, সেফটি, সিকিউরিটি, ফায়ার সব নিয়ে, সেফটি নিয়ে। 2 হচ্ছে বাজারগুলো। অনেক গরিব মানুষ সবজি বিক্রি করতে আসে, কিন্তু তারা সকালে আসে, বিকেলে চলে যায়। তাদের একটা, যখন বাজারগুলো তৈরি হবে তাদের জন্য একটা জোন রেখে দিন না, তাহলে তো তাকে ফুটপাতে বসতে হয় না। একটা বড় লোক বাড়ি করলে মাল্টি স্টোর করছে 22 তলা, তখন তো কোশ্চেনটা আসে না। তো একটা বাজার 2 তলা আছে, সেটাকে আমি যদি 4 তলা করে দিই, তাহলে ভেজিটেবল ভেন্ডারটাকে আমি নিচে করে দিতে পারি, কি অসুবিধা হয়?
আর একই টাইপের হবে। এটা নয় যে একটা করে পিডব্লিউডি করবে আর একটা করে ডিপিআর দেবে, আর একটা ডিপিআরে গভর্নমেন্টের কোটি কোটি টাকা নষ্ট হবে। নো, অনলি ওয়ান ডিপিআর ইজ রিকোয়ার্ড। অবৈধ দখলদারির অভিযোগে আগেই গ্রেপ্তার হয়েছেন শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক। এবার গ্রেপ্তার হলেন তার দুই ঘনিষ্ঠ ব্যক্তি। অভিযুক্ত ব্লক সভাপতিকে জিজ্ঞাসাবাদ করে এই অভিযুক্তের নাম উঠে এসেছে। মূলত পাঘালুপাড়ার এক মহিলার অভিযোগের ভিত্তিতেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং একাধিক জমি দখলের অভিযোগ রয়েছে তার নামে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে সংযুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সুদীপ সরকার। সুদীপ, প্রথমেই আমি তোমার কাছে জিজ্ঞাসা করব যে এখন ঠিক কি পরিস্থিতি জানা যাচ্ছে? হ্যালো সুদীপ, আমি তোমাকে প্রথমে জিজ্ঞাসা করছি এখন এই ঘটনায় ঠিক কি, মানে এই পরিস্থিতি ঠিক কি জানা যাচ্ছে, আমাকে একটু জানাও আমাদেরকে। দেখো রিক, প্রথমে বলে রাখি, ঘটনা এটা আজকে নয়, দীর্ঘদিন ধরেই শিলিগুড়ি কাছে যে জলপাইগুড়ি জেলার অন্তর্গত ডাবগ্রাম ফুলবাড়ি এলাকা রয়েছে, সেখানে প্রচুর সরকারি জমি যেগুলো অবাধে দখল হয়ে যাচ্ছিল এবং যাতে বারবার অভিযোগ উঠছিল যে শাসক দলের কিছু নেতা তারা সরকারি জমিগুলি দখল করে অবাধে বিক্রি করছিল। শুধু এটাই নয়, প্রচুর মানুষের জমি তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে অবৈধভাবে দখল করছে এবং তাদেরকে হুমকি দেওয়ার চেষ্টা হয়েছিল। এই ধরনের বারবার অভিযোগ উঠছিল, পুলিশের কাছে বারবার অভিযোগ করছিল, কিন্তু সেই ধরনের কোনো সুরাহা মেলেনি। অবশেষে দেখো, সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈঠক করেন এবং এই ধরনের যারা ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং সেই মতো গতকাল সকাল থেকে অতি সক্রিয় ভূমিকা নেয় পুলিশ। সকাল থেকে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানা এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ তারা ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক যে তৃণমূলের সভাপতি দেবাশিস প্রামাণিক তার বাড়িতে যান এবং সেখানে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। অবশ্যই রাত 9টা নাগাদ তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। যদিও নিউ জলপাইগুড়ি থানা এলাকায় তার বাড়ি হওয়ায় তাকে সেখানে প্রথমে নিউ জলপাইগুড়ি থানা পুলিশ গ্রেপ্তার করে, পরে নিরাপত্তার কারণে তাকে সেখান থেকে সরিয়ে শিলিগুড়ি থানায় নিয়ে আসা হয় এবং শিলিগুড়ি জেলা হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করানোর পর রাতভর তাকে শিলিগুড়ি থানায় রাখা হয়, সকালে কিন্তু জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনার পাশাপাশি এই ঘটনার সূত্র ধরে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়, যদিও তাদের জানা যাচ্ছে তারা দীর্ঘদিন ধরে জমির দালালির সাথে যুক্ত, অর্থাৎ জমির দালাল এক প্রকার। জানা গিয়েছে জলপাইগুড়ি জেলার অন্তর্গত পাঘালুপাড়ার এক মহিলার অভিযোগের ভিত্তিতে তাদের 3জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং শুধু এই 3জন নয়, এটাও স্পষ্ট যে এই 3জন ছাড়াও আরো প্রচুর তৃণমূল নেতার নাম রয়েছে। এমনকি তোমাকে জানিয়ে রাখতে চাইবো যে শিলিগুড়ি পুর নিগমের কাউন্সিলরের বেশ কয়েকজনের নাম রয়েছে এই এফআইআর। অর্থাৎ এই 3জনকে গ্রেপ্তার করে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে, বাকিদেরও খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হবে বলে কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও এখনো বিষয়টি নিয়ে কোন রকম মুখ খুলতে চাননি দেবাশিস প্রামাণিক এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। অন্যদিকে মুখ্যমন্ত্রী, যেটা আজ দেখতে পাওয়া গেল, মুখ্যমন্ত্রী কিন্তু সাংবাদিক বৈঠক করে কিন্তু বলে দিয়েছেন যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া এবং কাউকে কিন্তু রেয়াত করা হবে না। অর্থাৎ দলমত নির্বিশেষে মুখ্যমন্ত্রী এই যে ঘটনা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদেরকে যেভাবে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন, তাতে কিন্তু পুলিশের একবারে নির্দেশ পাওয়ার পরে একবারে অতি সক্রিয় এবং ইতিমধ্যে এই ঘটনাগুলি নিয়ে কিন্তু তারা কিন্তু জোরদার তদন্ত শুরু করেছে এবং ঘটনা যারা থাকছে তাদের কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে এবং এখনো পর্যন্ত পুলিশের কাছ থেকে যেটুকু জানা যায় 3জনের গ্রেপ্তার করার পর তাদেরকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। আদালত কি রায় দেয় সেই দিকটা রয়েছে, যদিও পুলিশ সূত্রে জানা যাচ্ছে তাদেরকে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাবে। এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আচ্ছা সুদীপ, আমি তোমার কাছে আরেকটি প্রশ্ন করব যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানে সেই অঞ্চলে কোনো রাজনৈতিক উত্তেজনা কি ছড়িয়ে পড়েছে? দেখো, গতকাল রাতে যখন দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করা হয়, দেবাশিস প্রামাণিক অনুগামী বলে পরিচিত স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা জলপাইগুড়ি থানায় জমা হতে শুরু করে এবং এতেই পুলিশের অনুমান হয় তিনি বেগতিক হতে পারে। পরে তাকে সেখান থেকে শিলিগুড়ি থানায় সরিয়ে নিয়ে আসা হলে সেখানেও কিন্তু জমায়েতটাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানেও কিন্তু তাদের ভিড় একটা লক্ষ্য করা যায় এবং যেটুকু জানা যায় তারা তৃণমূল নেতা এবং তারাও জমির কারবারের সাথে যুক্ত বলে একটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার যে তারাও জমির দালালি এবং জমির কারবারের সাথে যুক্ত এবং রীতিমতো তারা পুলিশের যে আইন তা কিন্তু বুড়ো আঙুল দেখিয়ে হাসপাতালের ভিতরে ঢুকে
যদিও পরে কিন্তু সংবাদ মাধ্যমে দেখে তারা কিন্তু দৌড়ে পালিয়ে যায়। তবে রাজনৈতিক যাতে পরিস্থিতি উত্তপ্ত না হয় সেদিকটাও কিন্তু নজর রাখছে পুলিশ। তোমাকে অসংখ্য ধন্যবাদ সুদীপ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার জের, তৎপর হাই পাওয়ার কমিটি। আগামীকাল বিকেলে পুরসভার বৈঠকে আলোচনা হবে হকারদের পুনর্বাসন নিয়ে। ব্যবসার জন্য বিকল্প গোডাউন নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। বৈঠক করবেন মেয়র ফিরহাদ হাকিম, আর বৈঠকে থাকবেন মেয়র পরিষদ দেবাশিস কুমার, থাকবেন মলয় ঘটক, অরূপ বিশ্বাস, পুলিশ কমিশনার বিনীত গোয়েল। হকার ইউনিয়নের প্রতিনিধিদের এই বৈঠকে ডাকার সম্ভাবনা রয়েছে। আপনাদের আবারও জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার জের, তৎপর হাই পাওয়ার কমিটি। আগামীকাল বিকেল বেলায় পুরসভার বৈঠক হবে, আর তাতে আলোচনা হবে হকারদের পুনর্বাসন নিয়ে। ব্যবসার জন্য বিকল্প গোডাউন নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। সেখানে বৈঠক করবেন মেয়র ফিরহাদ হাকিম, বৈঠকে থাকবেন মেয়র পরিষদ দেবাশিস কুমার, থাকবেন মলয় ঘটক, অরূপ বিশ্বাস, পুলিশ কমিশনার বিনীত গোয়েল। হকার ইউনিয়নের প্রতিনিধিদেরও সেই বৈঠকে ডাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে সংযুক্ত হয়েছেন আমাদের সহকর্মী শুভাঞ্জন। শুভাঞ্জন, তোমার থেকে গোটা সামগ্রিক পরিস্থিতিটা একবার জানতে চাইছি আমি। দেখো, আজকে মুখ্যমন্ত্রীর নবান্নের বৈঠকের পরে যে হাই পাওয়ার কমিটি তৈরি করে দিয়েছেন, সেই হাই পাওয়ার কমিটি কিন্তু শুরু করে দিল অর্থাৎ তারা একটা বিশেষ বৈঠক ডেকেছে কলকাতা পুরসভায়। সেখানে হাই পাওয়ার কমিটির 5 জন সদস্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, আমাদের কলকাতা পুলিশ কমিশনার এবং মেয়র পরিষদ দেবাশিস কুমার এবং আইনমন্ত্রী মলয় ঘটক, এই 5 জন থাকবেন। এছাড়াও থাকতে পারেন, সূত্রের যেটা খবর সেটা হচ্ছে সমস্ত পুরসভার যারা চেয়ারপারসন আছেন তাদেরও ভার্চুয়ালি এই বৈঠকে অংশগ্রহণ করানো হতে পারে, এবং হকার কমিটির যারা নেতৃত্ব আছেন তারাও কিন্তু কালকের এই বৈঠকের গুরুত্বপূর্ণ এই বৈঠকে থাকবেন। তোমাকে অসংখ্য ধন্যবাদ শুভাঞ্জন। মঙ্গল ও বুধবারের পর বৃহস্পতিবারেও জারি রয়েছে উচ্ছেদ অভিযান। বৃহস্পতিবার সকাল সকাল বীরভূমের রামপুরহাটের 6 ফুকো থেকে শুরু হয় এই উচ্ছেদ অভিযান। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় রাস্তার দুপাশে ফুটপাথের একাধিক দোকানঘর। উচ্ছেদ করতে গেলে অবশ্য প্রাথমিকভাবে বাধার মুখে পড়ে প্রশাসন, তবে সব বাধাকেই বুড়ো আঙুল দেখিয়ে চলে উচ্ছেদ অভিযান। সময় মাইকিং করে পুরসভার গাড়ি এসে যে তোমাদের ফুটপাত সকাল 7টার মধ্যে, রাতের মধ্যে ঘটিয়ে 7টার মধ্যে উচ্ছেদ করতে হবে। কোনো দুঃখ পাইনি, দুঃখ এই কারণে পাইনি, সরকারি জায়গা সরকার ফেরত নিবে, কোনো ব্যথা পাইনি, খুব খুশিতে ছিলাম। এত টাকার মাল ভরেছি, একটা সময় চেয়েছিলাম যে আমাদের কিন্তু গরিব মানুষ, ভাঙা বাড়ি, ঘরে রাখার জায়গা নেই। সকাল একটা বাড়ি ব্যবস্থা করলাম, পরের বাড়ি মালটা বের করে নিয়ে যাবো, সকালবেলায় মাল বের করছি, সামনেটা ভেঙে ফেলেছি, যে কোনো টাইম দিয়ে হবে না। কেন দিয়ে হবে না? কালকে বলা হয়েছে, তারপরে আমি মাল বের করছিলাম, আমার ছেলে সামনেটা ভেঙে ফেলে দিল, তাও আমাকে মাল বের করতে দিল না, দোকানটাকেও ভেঙে দিল। আমার দোকানটা ভাঙলো, পাশের দোকানটাও ভাঙলো, এই দোকানগুলো ভাঙলো, আরো পাকা দোকানগুলো আছে সেগুলো কেন ভাঙছে না? এইদিকে আরো দোকান আছে, ক্লাব আছে, এগুলো কেন ভাঙছে না বলেন? পার্মানেন্ট স্ট্রাকচারগুলোকে নোটিশ দেওয়া হয়েছে, টেম্পোরারি স্ট্রাকচার যে বসে আছে ব্যাম্বু বা টিনগুলো, ওকে মাইকিং করা হয়েছিল কালকে পুরো সব জায়গা, সব আরবান এরিয়াতে। আর টেম্পোরারি স্ট্রাকচার আমরা সরাচ্ছি এখন, আর পার্মানেন্ট স্ট্রাকচার জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক ল্যান্ড এভিকশন অ্যাক্ট মধ্যে ল্যান্ড রেকর্ড দেখে সবকে নোটিশ দিয়ে দেবো, হিয়ারিং হবে, পুরো প্রসেস ফলো হবে, তারপর ওটা আমরা প্রসিড করব।
এক অন্য ছবি, সৌজন্যে রাজপুর সোনারপুর পৌরসভা এলাকা। জোর করে নয়, স্বেচ্ছায় নিজেদের দোকানপাট তুলে নিচ্ছেন সেখানকার ব্যবসায়ীরা। আর বৃহস্পতিবার সকালবেলায় পুলিশের ঘোষণা মাত্রই তারা তৎপর হন। এমনকি আকাশ ঢেকে যেসব বড়সড় ব্যানার ছিল, সাইনবোর্ড ছিল, সেগুলিও খুলে নেওয়া হয়েছে। এর মধ্যে গত দুদিনে উচ্ছেদের জেরে জড়ো হওয়া ভাঙাচোরা জিনিসপত্র পুরসভার গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ব্যারাকপুরের বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসকে হুমকি ফোনের ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। তিনি কড়া ভাষায় নিশানা করেছেন বিজেপি নেতা অর্জুনকে। অপরদিকে অর্জুন সিংও পাল্টা আক্রমণ করেছেন পার্থ ভৌমিককে। 20 লক্ষ টাকা চেয়েছে সেটাও বলতে পারবে। আমি তো ও ছেলেটাকে চিনিও না, নাম শুনেছি ডি বাপি। কিন্তু এই ধরনের যে কাজগুলো হচ্ছে ওপেন, আচ্ছা বলুন তো, সব জায়গায় ক্যামেরা লেগে, সব ক্যামেরা খারাপ হয়ে গেছে কেন? আপনি বিজেপির কোনো লোককে ধরার জন্য আপনার কাছে ক্যামেরা থাকছে, সব ফুটে চলে আসছে। আর ক্রিমিনালদেরকে ধরার জন্য ডি বাপি যদি ছেলে বলছে কি আমাকে মোটরসাইকেল দিয়ে তাড়া করেছিল, তা ধরলো না কেন পুলিশ? মোবাইলে যুগ, ও যখন পালাচ্ছে তখন তো মোবাইলে পুলিশকে ফোন করছে না কেন? এই গুন্ডারাজ বেশি দিন চলবে না। আমি এটাও শুনেছি নেমে নামার পর যে একজনের কাছে যে ফোন এসছে সেখানে তাকে বলা হচ্ছে যে তোমাকে মারার জন্য আমাকে অর্জুন সিংয়ের নাম করেই বলেছে, যে আমাকে বরাত দিয়েছে। তা আমার ধারণা এই গুন্ডারাজ তো অর্জুন সিং কায়েম করেছে ব্যারাকপুরের বুকে, হেরে যাওয়ার পরেও ভাবছে যে ভয় দেখিয়ে গুন্ডামি করে মানুষকে সন্তুষ্ট করে রাখবে। আমার ধারণা পুলিশ থাকলে ওর নিরাপত্তার কোনো অভাব হবে না। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ভুল আর মাসুল দিতে হলো গ্রাহকদের। হাই ভোল্টেজের জেরে পুড়ে ছাই লক্ষাধিক টাকার সামগ্রী, ঘটতে পারত প্রাণহানিও। হাসনাবাদের খালিশালীর দুর্গাপুরের ঘটনা, ক্ষতিগ্রস্ত 40-45টি বাড়ির বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম, নষ্ট হয়ে গিয়েছে বহু বাড়ির ফ্যান, ফ্রিজ, টিভি, মোবাইল। স্থানীয়রা জানাচ্ছেন ইলেকট্রিক লাইনে গোলযোগ থাকায় বুধবার কাজ করছিলেন বিদ্যুৎ কর্মীরা। সন্ধ্যের পর কাজ শেষ করে বিদ্যুৎ সংযোগ দিতেই ঘটে এই বিপত্তি। ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান সেখানকার স্থানীয় বাসিন্দারা এবং ক্ষতিগ্রস্তরা। ক্ষতিপূরণ না পেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। তবে এরপর সারা রাত ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। ভ্যাপসা গরমে নাজেহাল হন বাসিন্দারা। অভিযোগ, হিঙ্গলগঞ্জ থানায় বারবার যোগাযোগ করেও সুরাহা মেলেনি। দুর্গাপুর খরচাঘাটে সমস্ত যে গ্রামবাসী আছে, সেই গ্রামবাসী আমাদের এই দুর্গাপুর খরচাকালী যে গ্রামবাসী বৃন্দ, আমাদের বিদ্যুৎ কর্মীদের গাফিলতির জন্য আমাদের প্রত্যেকটা বাড়ির টিভি, ফ্রিজ থেকে আমাদের বাচ্চারা সমস্ত ফ্যান সংশয়, বিদ্যুৎ দপ্তর থেকে আমাদের এই ক্ষতিপূরণ যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ আমাদের এই বিক্ষোভ আমাদের চলবে। আমরা সেই বিক্ষোভ চালিয়ে যাবো। টিভি, ফ্রিজ, ফ্যান, লাইট, মানে এনিথিং, সবকিছু। এমনি আমার ভাই ছিল, বিশেষ করে ছোট মানুষ, ও তো বোঝেই না, আরেকটু হলে তো ওরই না প্রাণ সংশয় ছিল। করবো আমরা, আমাদের লাইনে প্রত্যেক দিন সমস্যা হয়। ওদের কাছে ফোন করলে ওরা আমাদেরকে বাজে বাজে কমেন্ট করে, বলে কি জন্য ফোন করেছো, কারেন্ট তোমাদের একার লাগে, আরো অনেক কিছু বলে। আর লাইনে যদি ফোন করি কোনো সমস্যার জন্য বলে ডগেট করেছো, নাহলে কিসের জন্য ফোন করেছো, আরো অনেক কিছুই বলে আমাদেরকে। 40-45 ঘরের সমস্ত লোকের ক্ষতি হয়েছে। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।